সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আজকের যারা 2021 সালের পরীক্ষার্থী এবং তাদের শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ডে যে প্রশ্নগুলো আসে, সৃজনশীল প্রশ্ন, তার আলোকেই আজকে তোমাদের ক্লাস এবং নবম অধ্যায় আমি শুরু করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে উদ্ভিদের শারীরতত্ত্বের সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানতে পারবা। এবং সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সঙ্গে এই উদ্দীপকটি অর্থাৎ আজকে 2 নম্বর যে প্রশ্ন, তার উদ্দীপক, জামিল বেড়াতে গিয়ে দেখলো জমির উঁচু অংশে আম ও নিচু অংশে ধান লাগানো হয়েছে। দুটো উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড বিজারণের পথ আলাদা। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে জামিল বেড়াতে গিয়ে দেখলো জমির উঁচু যে অংশ সেখানে আম গাছ এবং নিচু অংশে ধান লাগানো হয়েছে। দুটো উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড বিজারণের পথ আলাদা। তাহলে এই ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে যে কার্বন ডাইঅক্সাইড বিজারণ, আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সংগঠন করে উদ্ভিদ, সেটি কিন্তু সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। তো এই কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে পথগুলো আছে তোমাদের ঠিক মনে আছে কিনা, আমি যখন তত্ত্বীয় ক্লাসগুলো নিচ্ছিলাম, ক্যালভিন চক্র, যেটাকে আমরা C3 সাইকেল, এবং হ্যাস এবং স্ল্যাক সাইকেল, C4 যেটিকে বলা হয়, এবং আরেকটি হচ্ছে ক্যাম্প্ল্যান্ট, ক্র্যাসুলাসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই 3 ধরনের কার্বন ডাইঅক্সাইড বিজারণের উদ্ভিদ বিজ্ঞানীরা আলোচনা করেছেন। এবং তার মধ্যে আম গাছ, এখানে তোমরা খেয়াল করো যে আম গাছের নিঃসন্দেহে C3 সাইকেল অর্থাৎ ক্যালভিন চক্র সংঘটিত হয়, এবং ধান গাছ, যেটি তোমাদের নিচে অংশে লেখা আছে, ধান গাছের কার্বন ডাইঅক্সাইড বিজারণ হয়, সেটি কিন্তু হ্যাসল্যাক সাইকেল, এটিকে আমরা C4 সাইকেলও বলে থাকি। এই প্রক্রিয়া কিন্তু সংঘটিত হয়। তো দুটো প্রক্রিয়া কিন্তু 2 ধরনের। আমরা এটি দেখেছি যে যখন তত্ত্বীয় ক্লাস তোমাদের নেওয়া হয়েছে, C3 এবং C4 সাইকেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তো প্রথম যে ক নম্বর কোশ্চেনটা, ইমাস্কুলেশন কি? খ নম্বর হচ্ছে ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয় কেন? এটি 2 নম্বর। উদ্দীপকে উল্লেখিত প্রথম উদ্ভিদের যে চক্র সম্পন্ন হয় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। অর্থাৎ প্রথম উদ্ভিদ হিসেবে কিন্তু আম গাছ, C3 সাইকেল, এটা যে চক্র সম্পন্ন হয় C3 চক্র বা কেলভিন চক্র, সেটা কিন্তু রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে। এবং ঘ নম্বর হচ্ছে উদ্দীপকে উদ্ভিদদ্বয়ে সম্পন্ন চক্র দুটির তুলনা করো। এটি একটা গুরুত্বপূর্ণ জিনিস যে চক্র দুটি কিন্তু তুলনা করতে হবে। প্রথম প্রশ্ন, ইমাস্কুলেশন কি? তোমাদের এটি কিন্তু অন্য অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ইমাস্কুলেশন হচ্ছে সংকরায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রক্রিয়ায় পরাগধানী পরিপুষ্ট ও পরিপক্ক হওয়ার পূর্বেই স্ত্রী উদ্ভিদ হিসেবে চিহ্নিত গাছের উভয়লিঙ্গ ফুল হতে পুংকেশরগুলো অপসারণ করা হয়। এভাবে উভয়লিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলা হয়। তাহলে সহজ একটা বিষয় যে উভয়লিঙ্গ একটা ফ্লাওয়ার থাকবে, সেই ফ্লাওয়ার থেকে পুংকেশরগুলো অপসারণ করার যে পদ্ধতি, সেটি কিন্তু ইমাস্কুলেশন, এবং সেটি কিন্তু স্ত্রী ফুল হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। খ নম্বর হচ্ছে ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয় কেন? এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইক্ষু বা যেটি আমরা ধান গাছ দেখলাম, ইক্ষু বা আগ, এখানে কিন্তু উদ্ভিদের হ্যাস এবং স্ল্যাক সাইকেল অর্থাৎ C4 উদ্ভিদ কেন বলা হচ্ছে? যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যেসব উদ্ভিদের পাতার স্টোমাটার ভিতর দিয়ে প্রবেশ করে ফসফোএনোল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে প্রথম স্থায়ী যৌগ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে, সেই সব উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে। তাহলে C4 উদ্ভিদ বলার যুক্তি হচ্ছে
যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যে পাতা স্টোমাটা ভিতর দিয়ে প্রবেশ করলো এবং সেটি ফসফেনল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 4 কার্বন বিশিষ্ট একটা বিশেষ জৈব অ্যাসিড তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট হতেই আমরা C4 বলবো এবং যে সমস্ত উদ্ভিদ এই প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়। ইক্ষুর ক্ষেত্রেও কিন্তু তাই। ইক্ষু উদ্ভিদ কর্তৃক কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং তা ফসফেনল পাইরুভিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে প্রথম স্থায়ী রাসায়নিক যৌগ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে বলেই ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয়। এই তথ্যটুকু তোমাদের ইনক্লুড করতে হবে যে ইক্ষু কেন C4 উদ্ভিদ। ইক্ষুর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যে বিজারিত হয় সেটি কিন্তু হ্যাসলেক্স সাইকেলের যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পাতা স্টোমাটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো, গ্রহণ করে ফসফেনল পাইরুভিক অ্যাসিড এবং তার সঙ্গে বিক্রিয়া করে প্রথম স্থায়ী রাসায়নিক যৌগ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় বলেই ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয়। 11 নম্বর প্রশ্নে ফিরে যাই। এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। উদ্দীপকে উল্লেখিত প্রথম উদ্ভিদ অর্থাৎ আম গাছে যে চক্র সম্পন্ন হয় তা রেখাচিত্রে সাজিয়ে দেখাও। আমি আগেই বলেছি আম গাছ বা তোমাদের যে উদ্ভিদগুলো বেশিরভাগই কিন্তু C3 সাইকেল বা ক্যালভিন চক্র সংগঠিত হয় সেখানে। তো ক্যালভিন চক্রের ক্ষেত্রে তোমরা খেয়াল করো যে ঘটনাটি ঘটে যে রাইবোলোজ 1,5-বিস ফসফেট এটি কিন্তু উদ্ভিদে থাকেই। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমরা জানি যে ফটোসিনথেসিসের কেলভিন চক্রের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইড যখন প্রবেশ করে পাতা স্টোমাটার মধ্য দিয়ে তখন সেই উদ্ভিদে অবস্থান করে রাইবোলোজ 1,5-বিস ফসফেট, সেটি কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে কিসে পরিণত করে? ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং এটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ধারাবাহিক দেখো 1, 2, 3, 4, 5, 6 এখানে একটা 7, ঠিক আছে, এই 8, 9, 10, 11, 12 এই 12টা ধাপ সম্পন্ন করে আবার ফিরে আসে রাইবোলোজ 1,5-বিস ফসফেট হিসেবে। এই যে রেখাচিত্র এটি কিন্তু তোমাদের দেখাতে হবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে একটা ATP যুক্ত হয়ে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে কিন্তু NADPH2 সেটি কিন্তু হাইড্রোজেন হারিয়ে NADP তে পরিণত হয়। তোমরা জানো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এটা কিন্তু একটা ATP এবং NADPH2 এগুলো কিন্তু কোএনজাইম। তো এই কোএনজাইমটা NADPH2 হাইড্রোজেন হারে অর্থাৎ বিজারিত হয়, হাইড্রোজেনটা এখানে রিডিউস করে NADP প্লাসে পরিণত হয়। তো 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হয় এবং যুক্ত হয়ে কিন্তু দুটো প্রোডাক্ট তৈরি করে। এখানে তোমার খেয়াল করো যে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটান ফসফেট এটি কিন্তু 3 কার্বন মিশ্র দুটো প্রোডাক্ট তৈরি হয়। অ্যালডিহাইড গ্রুপ, এটা কিন্তু কিটোন গ্রুপ। এরা কিন্তু বলা হয় যে তোমার সমানুপাতিক, অণুগুলো সমান থাকে কিন্তু গ্রুপটা আলাদা থাকে এবং এই ক্ষেত্রে একটা বিশেষ এনজাইম কাজ করে। এই এনজাইমগুলো তোমাদের কিন্তু এই যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় প্রত্যেকটা বিক্রিয়ার সঙ্গে কিন্তু এনজাইম জড়িত আছে। তো এটিকে আইসোমারেজ এনজাইম হিসেবে আমরা দিতে পারি। 3-ফসফোগ্লিসারালডিহাইড আইসোমারেজ এনজাইম দিলে এরা সমানতা যেহেতু ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করে। এটিও তিনটা কার্বন, এটাও কিন্তু 3টা কার্বন, 3C লেখা আছে এখানে দেখো। তো এটিকে 4 নম্বর বিক্রিয়া হিসেবে ধরা হয়েছে এবং 5 নম্বর বিক্রিয়া কিন্তু এই 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটান ফসফেট যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট দেখো 6C অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করবে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। এই ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট থেকে একটা ফসফোনিক অ্যাসিড বেরিয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপরে এখানে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম দিলে গ্লুকোজ 6 ফসফেট। এখান থেকে আবার ফসফেটটাকে রিডিউস করা হয় গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট থেকে একটা ফসফোনিক অ্যাসিড বেরিয়ে গেলে গ্লুকোজে পরিণত হয়। এরপরে দেখো এখানে যে আমার তৈরি হলো, খুব খেয়াল করো, ফ্রুক্টোজ 6 ফসফেট এবং এর সঙ্গে যুক্ত হবে এই 3-ফসফোগ্লিসারালডিহাইড যুক্ত হয়ে এই 7 নম্বর বিক্রিয়া সম্পন্ন করবে। তাহলে এখানে 3 কার্বন
এখানে 6 কার্বন, 9 কার্বন। 9 কার্বনের দুটো যৌগ তৈরি করবে, একটা হচ্ছে 5 কার্বন, একটা হচ্ছে 4 কার্বন। 4 কার্বনটা হচ্ছে 4C ইরিথ্রোস 4 ফসফেট, 5 কার্বন হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। এই দুটো যখন প্রোডাক্ট তৈরি হয়, এই প্রোডাক্ট দুটো মধ্যে আমার, দেখো খুব ভালো করে খেয়াল করো, এটা হলো 7 নম্বর বিক্রিয়া, দুটো প্রোডাক্ট তৈরি হলো। এই দুটো প্রোডাক্ট যে তৈরি হলো তার সঙ্গে কিন্তু ইরিথ্রোস 4 ফসফেট এটার সঙ্গে যুক্ত হয়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এই যে এইটা যুক্ত হয়ে, তাহলে এই 4 কার্বন এবং এই 3 কার্বন 7 কার্বন সেটা যৌগ তৈরি হবে, সেটা হলো সিডিওফিলাস 17 বিস ফসফেট। এটি কিন্তু আবার কিসে পরিণত হবে, এটি ভেঙে যাবে। সিডিওফিলাস এখান থেকে একটা ফসফোনিক অ্যাসিড বেরিয়ে যাবে, সিডিওফিলাস 7 ফসফেট। এই সিডিওফিলাস 7 ফসফেটের সঙ্গে আবার 3 ফসফোগ্লিসারাইড যুক্ত হবে, এটি যুক্ত হয়ে 7 3 10 কার্বন। এই 10 কার্বনের তাহলে দুটো 5 কার্বনের যৌগ তৈরি হবে, এটি জাইলোলোজ 5 ফসফেট, এটা হচ্ছে রাইবোজ 5 ফসফেট। তা আমাদের টার্গেট হচ্ছে রাইবোলোজে যাওয়া। এই জাইলোলোজ থেকে আমাদের রাইবোজ থেকে কিন্তু রাইবোলোজ 5 ফসফেটে যাবে। এই বিক্রিয়া কিন্তু এনজাইম দুটো একটু আলাদা। তো এই 11th বিক্রিয়া, দুটো বিক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু রাইবোজ থেকে রাইবোলোজ 5 ফসফেট, জাইলোলোজ থেকে কিন্তু রাইবোলোজ 5 ফসফেট। দেন এই 12 নম্বর বিক্রিয়া, এই যে রাইবোলোজ 5 ফসফেট, এখান থেকে এটিপি একটা ফসফেট এখানে প্রদান করবে রাইবোলোজকে, এটি এটিপিতে পরিণত হবে এবং এই রাইবোলোজের সঙ্গে যখন আরেকটা ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে তখন এটি হবে রাইবোলোজ 1,5 বিসফসফেট। তাহলে এইভাবে চক্রাকারে C3 সাইকেলটা সংঘটিত হয়, অর্থাৎ উদ্ভিদে যে রাইবোলোজ 1,5 বিসফসফেট ছিল সেটা ব্যবহৃত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে, কার্বন ডাইঅক্সাইড বিজারণের ক্ষেত্রে সেটি আবার বিভিন্ন ধাপে প্রক্রিয়ায় আবার রাইবোলোজ 1,5 বিসফসফেট হিসেবে তৈরি হয়ে সাইকেলে ফিরে আসছে। এই যে চক্রাকার ক্যালভিন চক্রের এই ধাপটা, কিন্তু মাঝে এইখানে সে গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লুকোজ যে আমাদের আসলে ফাইনাল আউটকাম বা প্রোডাক্ট হিসেবে কিন্তু আমাদের এখানে কার্বোহাইড্রেট যে গ্লুকোজ তৈরি হয় মনোস্যাকারাইড, সেটা কিন্তু তৈরি হচ্ছে। এটি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে, তোমাদের বর্ণনা দরকার নাই, শুধু এটি কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। দেখো যে 1 নম্বর থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12 নম্বর বিক্রিয়ার মাধ্যম দিয়ে পুনরায় সাইকেলটা কমপ্লিট হবে। এই হচ্ছে, এটি কিন্তু একটু জটিল আছে, মনে রাখতে হবে তোমাদের বারবার প্র্যাকটিস করে। একই জিনিস আমি এখানে দেখিয়েছি যে এটার একটু ম্যাগনিফাই করে বিবর্তিত করে তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা এটা কিন্তু প্র্যাকটিস করবা। ঘ নম্বর প্রশ্ন ছিল যে উদ্দীপকে উদ্ভিদ দ্বয়ের সম্পূর্ণ চক্র দুটির তুলনা করো। খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি যে উদ্ভিদ দ্বয়ের, অর্থাৎ একটা ছিল আম গাছ আর একটা ছিল ধান গাছ, এই দুটো প্ল্যান্ট উদ্ভিদ, এদের যে চক্রটা, তাহলে আম বা যে আম গাছটা সেটা ছিল ক্যালভিন সাইকেল, আর ধান গাছে কিন্তু হ্যাসলাক সাইকেল চক্র সংঘটিত হয়। তো এদের মধ্যে যে তুলনা করতে হবে, অর্থাৎ পার্থক্যের বিষয়, দেখো যে কোষে ঘটে, ক্যালভিন চক্রটা কেবল মেসোফিল, পাতার যে মেসোফিল টিস্যু আছে সেখানে সংঘটিত হয়। মেসোফিল টিস্যুতে কিন্তু প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা দুই ধরনের সেল আছে, সেখানে কিন্তু সংঘটিত হয়। আর হ্যাসলাক সাইকেল কিন্তু দুটো জায়গায় হয়, মেসোফিল টিস্যুতে হয় এবং ভাস্কুলার বান্ডিলকে ঘিরে যে একটা আবরণ থাকে বান্ডিল শীট, সেই বান্ডিল শীট কোষেও সংঘটিত হয়। ক্লোরোপ্লাস্টের ধরন ক্যালভিন চক্রে একই ধরনের, অর্থাৎ মেসোফিল টিস্যুতে যে ক্লোরোপ্লাস্ট সেখানে হয়, আর হ্যাসলাকে কিন্তু দুই ধরনের, যেমন বান্ডিল শীট ভাস্কুলার বান্ডিলের যে আবরণ সেখানে যে ক্লোরোপ্লাস্ট এবং মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্ট দুই ধরনের হয়ে থাকে। তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা, অর্থাৎ কেলভিন চক্র সংঘটিত হওয়ার জন্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে হলে কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড বিজারণটা ভালো হয়। এর কম বেশি হলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বিজারণটা, অর্থাৎ ফটোসিনথেসিসের ফলে যে কার্বোহাইড্রেট তৈরি হয় তার পরিমাণটা কিন্তু ফটোসিনথেটিক রেটটা কমে যায়। হ্যাশট্যাগের ক্ষেত্রে কিন্তু একটু 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা উষ্ণ প্রবণ এলাকার উদ্ভিদ বলা যেতে পারে, যে তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও কিন্তু এর ফটোসিনথেটিক রেটটা ভালো থাকে। তারপরে বায়ুমণ্ডলের প্রতি মিলিয়নে কমপক্ষে 50 ppm পার্টস পার মিলিয়ন
কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন। তাহলে এখানে কেলভিন চক্রে একটা মিনিমাম লেভেল কার্বন ডাই অক্সাইডের কথা বলছে যে প্রতি মিলিয়নে, অর্থাৎ কমপক্ষে 50 পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 50 অণু, আমরা যদি অংশ বলি, পার্টস পার মিলিয়ন, প্রতি মিলিয়নে 50 থাকতে হবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। সেই ক্ষেত্রে কেলভিন চক্রের ক্ষেত্রে কিন্তু এটা মিনিমাম বলা আছে। আর এদিকে হ্যাসলেক সাইকেল কিন্তু এটা একটু অ্যাডভান্স প্ল্যান বলা যেতে পারে, যে এর কম হলেও তারা কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কম হলে কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। যেমন বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে 0.10 পার্টস পার মিলিয়ন, অর্থাৎ এখানে 0.1 মানে একটি নয়, এখানে 50টি বলা আছে, এখানে কিন্তু অর্ধেক হলেই হবে। এটি আছে 50, তাহলে 100 গুণ কম বেশি, অর্থাৎ C3 বা কেলভিন চক্রের সঙ্গে C4 এর কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রার পরিমাণ বায়ুমণ্ডলে কিন্তু 100 ভাগের, এটাকে বলা হচ্ছে যে আমরা যে পরিমাণ থাকবে কমপক্ষে 100 ভাগ থাকতে হবে, এখানে কিন্তু 1 ভাগ থাকলেই হবে, ঠিক এরকম আর কি। আর ফটোসিনথেটিক হার অপেক্ষাকৃত কম, যেটা আমি বলছি, এটি C4 এর ক্ষেত্রে বেশি বা হ্যাসলেকের ক্ষেত্রে বেশি। ফটো রেসপিরেশন এখানে কিন্তু ঘটে, অর্থাৎ শ্বসন কিন্তু সবসময় চলে। দিনের বেলায় ফটোসিনথেসিস হয়, আবার রেসপিরেশন ঘটে, এবং এই ফটো রেসপিরেশনটা অনেক বেশি ঘটে C3 ক্ষেত্রে, C4 এ কিন্তু ঘটে না, বা ঘটলে কিন্তু কম ঘটে এখানে। আর কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতা কিন্তু C3 উদ্ভিদের ক্ষেত্রে রাইবোলোজ 1,5 বিসফসফেট আমরা, আর এখানে কিন্তু ফসফেনল পাইরুভিক অ্যাসিড। আর এনজাইম কিন্তু কার্বন ডাই অক্সাইড যে ফিক্স করে রুবিস্কো এনজাইম প্রথমে, এখানে কিন্তু ফসফেনল পাইরুভিক কার্বক্সিলেজ এনজাইম, দুটো এনজাইমই আলাদা। প্রথম স্থায়ী যৌগ আমরা, এটি খুবই ইম্পর্টেন্ট, কেলভিন চক্রে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3-PGA বলা হয় থাকে, আর এটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা এটা মধ্যম, এটা উচ্চ দক্ষতা প্রদর্শন করে। তো এই হচ্ছে তোমাদের উদ্দীপকে যে উদ্ভিন্ন হয়েছিল তাদের চক্র দুটির তুলনা করা, এবং দেখা যাচ্ছে তুলনা করে কম্পেয়ার করে হ্যাসলেক চক্র বা C4 সাইকেলটা কিন্তু অ্যাডভান্স, এদের ফটোসিনথেটিক রেট অনেক বেশি হয়, এবং কম ঘনমাত্রা কার্বন ডাই অক্সাইডেও কিন্তু এরা ফটোসিনথেসিস চালিয়ে যেতে পারে। উচ্চ তাপমাত্রাতেও কিন্তু এরা ফটোসিনথেটিক যে রেট বা ফটোসিনথেসিস হয়ে থাকে, সেটি কিন্তু কেলভিন চক্রে কম হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে জীববিজ্ঞানের প্রথম পত্রে, সেটি আলোচনা করবো। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে অবহিত করবে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সরকারের স্বাস্থ্যবিধি মেনে, এবং এখন যে কঠোর লকডাউন চলছে সেটি তোমরা অবশ্যই মেনে চলবে। নিজেকে সচেতনভাবে তোমাদের যে কাজগুলো সেগুলো করে যাবে, পাশাপাশি পরিবারের সদস্যকেও কিন্তু তোমরা সচেতন করবে। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে শেষ করছি।